ক্ষেত্র বিশেষ করে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রশ্নে বর্তমানে বাংলাদেশে যে চরম অরাজকতা চলছে, এগুলো কাটিয়ে উঠতে আওয়ামী লীগ আশু ভবিষ্যতে কোন কোন এবং কি কাঠামোগত পরিবর্তন আনবে বলে আপনি বিশ্বাস করেন? 2008 to 2024 জননেত্রী শেখ হাসিনার বা আওয়ামী লীগের শাসনামল দেখেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা সেক্টরে এবং প্রান্তিক পর্যায় থেকে শুরু করে টপ টু বটম আমরা যেটা বলতে পারি, রাষ্ট্র বা সরকারের অবস্থানটা সকলের কাছে পৌঁছেছিল। আমরা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগে দেখেছি এই বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিল এবং কোথাও কারো কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমরা দেখেছি যে বাবার কোলে শিশু মৃত্যুর পরে তা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমাদের কিছু করার নেই। কিন্তু আপনি যদি 8 সাল থেকে 24 সালের পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার শাসনামল দেখেন, উনি কিন্তু সকল দায়িত্ব নিয়েছেন এবং 24 সালের পরেও এই 25 সালে এসে জননেত্রী শেখ হাসিনা একদম সাদা মনে স্পষ্টভাবে বলেছেন যে অগাস্টে 24 সালের অগাস্ট এবং জুলাই যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যে ন্যাশনাল আমাদের অ্যাসেটগুলো ধ্বংস করা হয়েছে বা যারা হত্যার শিকার হয়েছে, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে আমি প্রধানমন্ত্রী হিসেবে এর দায় এড়াতে পারি না। সুতরাং জননেত্রী শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্র এমন একটি অবস্থানে গিয়েছিল যেখানে রাষ্ট্র সকলের দায়িত্ব নিচ্ছিল। আপনি যদি লক্ষ্য করেন যে একদম প্রান্তিক পর্যায়ে বয়স্ক ভাতা বা স্বামী পরিত্যক্ত ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা পৃথিবীর কোথাও নেই। যে স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে যাবে আর রাষ্ট্র সেই মেয়েটির দায়িত্ব নেবে, এটা কিন্তু পৃথিবীর কোথাও নেই। জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা লক্ষ্য করেন যে যাতে বাচ্চারা স্কুলে যায়, এই কারণে প্রাইমারি স্কুলে বাচ্চারা গেলে বা বাচ্চাদের যাওয়াটা ইনশিওর করবার জন্য মাকে তার ফোনের মাধ্যমে মান্থলি একটি উপবৃত্তি দেওয়া হয়েছে। মিড ডে মিল চালু করেছে। শ্রমিক বলেন, কৃষককে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। আমরা দেখেন যে এই যে জননেত্রী শেখ হাসিনা যে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, একটা দিনের জন্য সারের ক্রাইসিস হয় নাই। আমরা সার কিনেছি 64 টাকা করে, বিক্রি করেছি 24 টাকা। আমরা বিদ্যুৎ কিনেছি 16 টাকা, বিক্রি করেছি 5 টাকা। অর্থাৎ আমরা প্রত্যেকটা মানুষের কাছে দায়িত্ব নিয়েছি, প্রত্যেকটা মানুষের কাছে সরকারের সকল সুযোগ সুবিধা তুলে দেওয়ার চেষ্টা করেছি। রাষ্ট্রীয় ভর্তুকি যেটাকে বলে, রাষ্ট্রীয় ভর্তুকি যেটা বলে, অর্থাৎ একটি দরিদ্র দেশ, সেই দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্র যেভাবে প্রত্যেকটি মানুষের পাশে, কৃষক বলেন, শ্রমিক বলেন, ছাত্র বলেন, মানে সমাজের সবচেয়ে নিগৃহীত মানুষ বলেন, যারা সমাজের অস্পৃশ্য বলেন, সকলের পাশে রাষ্ট্র দাঁড়িয়েছেন। এবং জননেত্রী শেখ হাসিনার শাসনামলের সবচেয়ে বড় যে বিষয়টি ছিল সেটা হচ্ছে যে রাষ্ট্র সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যার যোগ্যতা থাকবে সে এগিয়ে যাবে। কোনো এলিট শ্রেণী বা কোনো নিম্ন শ্রেণী বলে কিছু ছিল না। সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে রাষ্ট্র। আমি যদি গণতন্ত্রের কথা বলি, দেখেন জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের জন্য সরাসরি তাকে নির্বাচনে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ অবহেলিত যে নারী সমাজ, সেই সমাজকে মূল সমাজের ধারায় নিয়ে আসার জন্য তাদেরকে আলাদাভাবে, ধরেন আপনার অনেক মহিলা আছে যাদের পার্সোনাল সমস্যাগুলো একজন পুরুষ জনপ্রতিনিধির কাছে বলতে সে কি ফিল করবে আমাদের দেশের প্রেক্ষাপটে, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তাদের প্রতিনিধি তৈরি করেছেন। সংসদে 50টা মহিলা সংসদ, প্রত্যেক পৌরসভায় 3 জন কাউন্সিলর, জেলা পরিষদ এবং সর্বক্ষেত্রে। সুতরাং আমি যেটা মনে করি যে জননেত্রী শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্রকে সুসংহত করা হয়েছে। আজকে গণতন্ত্র বলে তো কিছু নেই। আজকে যারা আমাদের গণতন্ত্র সবক দিচ্ছেন, গণতন্ত্র শেখানোর চেষ্টা করছেন, বিএনপি বলেন, জামাত বলেন, এদের কি কারোর কোনো গণতান্ত্রিক আছে? বিএনপির তো জন্মই হয়েছে ক্যান্টনমেন্টে। আজকে বাংলাদেশের যে হ্যাঁ না ভোট নেতিবাচক যে বিষয়গুলো, সেটা কিন্তু জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত দিয়েই হয়েছে। এবং প্রেসিডেন্ট জিয়া কিন্তু বলেছিলেন, I make the politics difficulties for the politician। তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন
সুতরাং তাদের মুখে আজকে গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার শাসনামলে যদি আপনি স্থানীয় সরকার নির্বাচন দেখেন, আপনি যে কোনো নির্বাচনে দেখবেন সকল ক্ষেত্রে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে গিয়ে এই যে আন্তর্জাতিক যে চক্রান্তকারীরা, তারা এই গণতন্ত্রটাকে ভিন্ন খাতে দেখানোর চেষ্টা করেছে। আপনারা যদি দেখেন যে 18 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হয়, তা 18 সালের নির্বাচনে যদি বেলা 12টার সময় আপনি তাদের মহাসচিব এটা ফখরুল ইসলাম আলমগীরের প্রেস কনফারেন্স দেখেন, তিনি কিন্তু বলেছেন সন্তুষ্টজনক নির্বাচন হয়েছে। তাহলে তিনি বলছেন নির্বাচন সন্তুষ্টজনক হয়েছে, যেই সিট পেয়েছেন 5টা, সেই নির্বাচন বিতর্কিত করে ফেলেছেন। তো আমি যেটা মনে করি যে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ খেতাব দিয়েছিলেন গণতন্ত্রের মানুষ কন্যা, তার হাতে গণতন্ত্র নিরাপদ ছিল, গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। আজকে গণতন্ত্রের নামে কি হচ্ছে? কেউ কথা বলতে পারে? কারো কথা বলার রাইট আছে? আজকে চট্টগ্রামে আদালতের মাধ্যমে একজন পরাজিত প্রার্থীকে মেয়র ঘোষণা করে তাকে চেয়ারে বসিয়ে দিচ্ছেন, আবার ঢাকায় সেটাকে দিচ্ছেন না। মানে যা ইচ্ছে তাই করা আজকের যে রাষ্ট্রীয় কাঠামো। সুতরাং আমি মনে করি যে এই দেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে যে আগামী নির্বাচন ঘোষণা করেছেন, এই নির্বাচন সকলকে নিয়ে করতে হবে। এবং অবশ্যই আওয়ামী লীগ যদি কোনো দোষ করে থাকে, জনগণ ডিসিশন নেবে যে আসলে আওয়ামী লীগ দোষ করেছে না, জনগণের কাঠগড়ায় আমাদের বিচার হবে। আজকে জননেত্রী শেখ হাসিনাকে যে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসা হলো, তাকে পানিশমেন্ট দেওয়া হলো, সর্বোচ্চ পানিশমেন্ট। অধ্যাপক ইউনূস নিজে বলছেন যে বাংলাদেশে জুলাই এবং আগস্টে যা ঘটেছে সেটা মাল্টিকুলাস ডিজাইনের অংশ। তার সমন্বয়করা বলেছেন যে যদি জাতীয় সম্পদ নষ্ট করা না হতো, যদি ছাত্র হত্যা না করা হতো, তাহলে এই সরকারের পতন ঘটানো যেত না। এমনকি মেট্রো রেলে আগুন না দিলেও, আগুন না দিলে, টেলিভিশনে আগুন না দিলে, সড়কে আগুন না দিলে, মানুষের বাড়িতে আগুন না দিলে এই সরকারের পতন ঘটানো যেত। বিটিভি ভবন আক্রমণ না করলে। তাইলে এরপরে দেখেন যে সেই অধ্যাপক ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা, যাকে সরিয়ে দেওয়া হলো, তিনি দায়িত্ব নিয়েই বললেন যে যে গুলি ইউজ করা হয়েছে, যে আর্মস ইউজ করা হয়েছে, এগুলো বাংলাদেশের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এটা নাই। মানে পুলিশ ব্যবহার করে না, ব্যবহার করে না। তখন তাকে সরিয়ে দেওয়া হলো। তার মানে এটা প্রমাণ হলো যে 7.62 দিয়ে হত্যা করা হয়েছে, এবং যেটা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে না। এবং তারপরে শুধু উনি একবার বলে থামে নাই, উনি কিন্তু কয়েকদিন আগে বারবার বলেছেন, এবং কয়েকদিন আগে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সামনে কিন্তু উনি স্পষ্টভাবে বলেছেন যে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, 7.62 গুলি ব্যবহার করা হয়েছে, এবং এটা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নেই। তার মানে এটা প্রমাণ করে ইউনূসের কথা, তার সমন্বয়কদের কথা, তার স্বরাষ্ট্র উপদেষ্টার কথার মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে এই ঘটনাগুলো মাল্টিকুলাস ডিজাইনের অংশ। তাহলে মাল্টিকুলাস ডিজাইনের যদি অংশ হয়, তাহলে এই ক্যাঙ্গারু কোর্টে জননেত্রী শেখ হাসিনার বিচার কেন হবে? এখানে তো বিচার হওয়া উচিত ইউনূসের, সমন্বয়কদের এবং যারা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল তাদের। খুব গুরুতর প্রশ্ন সামনে এসে দাঁড়ায় যে জেনজি প্রজন্ম, যারা বিভিন্ন দালিলিক জায়গা বা এই জুলাই কথিত গণঅভ্যুত্থানে জেনজি প্রজন্মের যে সামনে আসা, আওয়ামী লীগকে ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতার মসনদ থেকে সরাতে জেনজিদের সাইকোলজিক্যাল টার্মিনোলজিটাকে ব্যবহার করা হয়েছে, এটা কোনো কোশ্চেন থাকে না। প্রশ্নটা হচ্ছে ভবিষ্যতে এই প্রজন্মের আস্থা অর্জনে এবং ভবিষ্যৎ আওয়ামী লীগে জেনজিদের সরাসরি রাজনৈতিকভাবে আসার সুযোগ কতখানি? জেনজি তো কোনো অর্গানাইজড কিছু না। জেনজিটা হচ্ছে তরুণ সমাজ, যারা ডিজিটাল প্ল্যাটফর্মটা ইউজ করছেন, এটাই তো। আপনারা জানেন যে 2018 সালের নির্বাচনের আগে জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে আমাকে ভোট দাও। আমি 2009 সালে বলেছিলেন যে আমি ডিজিটাল বাংলাদেশ উপহার দেব। তো সেটা তো তিনি দিয়েছেন। সেই সুযোগটা নিয়েই তো এই আপনার এই ডিজিটাল বাংলাদেশের সুযোগটা নিয়েই এই তরুণরা এই প্ল্যাটফর্মে এসেছে। আমি যেটা বলি সেটা হচ্ছে যে যদি আপনি মনে করেন যে 2024-এ যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে তরুণ সমাজ যারা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে সবাই জড়িত ছিলেন, তাহলে কিন্তু আপনি ভুল করেন। সংখ্যাটা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা না। আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে ওই আন্দোলনে করেছেন, সেই আন্দোলনে অংশ নিয়েছেন বেশিরভাগ 1971-এ যারা পরাজিত শক্তি ছিল তাদেরই উত্তরাধিকাররা, এবং সেখানে
সুপরিকল্পিতভাবে বিদেশি একটি শক্তিশালী রাষ্ট্রের সহযোগিতায় বাংলাদেশের সমস্ত এনজিও এবং রাজনৈতিক সংগঠনগুলো যারা বিভ্রান্ত হয়ে যারা এই পরিকল্পিতভাবে এই জিএনজি কে নামানো হয়েছিল, সেখানেও যে কিছু ছেলেরা বিভ্রান্ত হয়ে বা তাদেরকে ভুল বুঝিয়ে এই আন্দোলনে নামানো হয় না, এটা আমি অস্বীকার করবো না। অবশ্যই জিএনজির একটা বড় অংশ সেখানে অংশ নিয়েছিল, কিন্তু সেটা সংখ্যাগরিষ্ঠ সংখ্যা না, তারপর তো ছিল। তো আমি যেটা মনে করি যে জিএনজির যে অংশটি এই দেশকে ভালোবাসে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পছন্দ করে এবং বিশ্বাস করে বাংলাদেশের অস্তিত্বে, তারাও অনেকেই বিভ্রান্ত হয়ে এই আন্দোলনে শরিক হয়েছিল। এই আন্দোলনে শরিক হওয়ার পরে আজকের এই 1.5 বছরের মধ্যে তাদের কিন্তু বোধোদয় হয়েছে, তারা বিভ্রান্ত হয়েছিলেন, তাদেরকে ব্যবহার করা হয়েছে, তারা ভুল বুঝে গিয়েছিলেন। সুতরাং আমি মনে করি তারা, আমাদের কিছু করা লাগবে না, তারা এমনি রাষ্ট্রের পাশে দাঁড়াবে। কারণ এই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার হাতে তারা যে বাংলাদেশের স্বপ্ন দেখে সেই বাংলাদেশ হিসেবেই গড়ে তুলছিল, কিন্তু সেই বাংলাদেশ এখন চলে যাচ্ছে কোথায়? সেই বাংলাদেশ এখন চলে যাচ্ছে কবর থেকে লাশ তুলে নিয়ে এসে পুড়িয়ে দেওয়া হচ্ছে, বাউলদের ধরে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে মব ভায়োলেন্স করা হচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলেন তাদেরকে জুতার মালা দেওয়া হচ্ছে, তাদেরকে মব ভায়োলেন্স করে পুলিশের হাতে তুলে দিচ্ছে, এবং সেইটাকে বৈধতা দেওয়ার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য ইউনূস সরকারের পুলিশ বাহিনী তাদেরকে গ্রেফতার করছে। যেখানে মব ভায়োলেন্সদেরকে গ্রেফতার করবে সেখানে গ্রেফতার করছে যাদেরকে মব ভায়োলেন্স করে পুলিশের হাতে তুলে দিয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মার্ডার কেস দিয়ে জেলখানায় পাঠানো হচ্ছে। সুতরাং দুঃশাসন চালিয়ে কিছু মানুষকে ভুল বুঝিয়ে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করা যায়, কিন্তু সকল মানুষকে সব সময়ের জন্য বিভ্রান্ত করা যায় না। সুতরাং আমি যেটা মনে করি যে এই বাংলাদেশ, আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে, এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে, এই বাংলাদেশকে যদি উন্নত বাংলাদেশে রূপান্তরিত করতে হয়, যদি এই বাংলাদেশকে আমাদের স্বপ্নের মতো করে গড়ে তুলতে হয়, তাহলে আওয়ামী লীগের বিকল্পকে নেই। যে এই জিএনজি যারা বিভ্রান্ত হয়ে নেমেছিল তারা অবশ্যই উপলব্ধি করছেন, এবং ইতিমধ্যেই সারা বাংলাদেশে এখন কথা উঠছে যে আগেই ভালো ছিলাম। সুতরাং আমি বিশ্বাস করি যে তারা এমনি আওয়ামী লীগের পাশে দাঁড়াবে, কারণ আওয়ামী লীগের পাশে দাঁড়ানো মানে এই রাষ্ট্রের পাশে দাঁড়ানো। এই যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া, এইটার পাশেই আজকের জিএনজি প্রজন্ম থাকবে আমি বিশ্বাস করি, এবং তাদের উপযোগী করেই জননেত্রী শেখ হাসিনা যেহেতু সুযোগ করে দিয়েছেন, ভবিষ্যতেও তাদের মতো করেই এই বাংলাদেশ যাতে পরিচালিত হয়, তাদের স্বপ্ন যাতে বাস্তবায়ন হয়, সেইভাবেই আওয়ামী লীগ পরিচালিত হবে। এবং আমি মনে করি যদি ভুল ত্রুটি থেকেও থাকে আমাদের কিছু, সেখান থেকে শিক্ষা নিয়ে এই তরুণ প্রজন্মের উপযোগী করেই এই আওয়ামী লীগের নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ পরিচালিত হবে। সুতরাং আলটিমেটলি এই তরুণ সমাজকে জননেত্রী শেখ হাসিনার পাশে, আওয়ামী লীগের পাশে, এই দেশের পাশে থাকতে হবে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে তরুণ সমাজ বা জিএনজির যারা এই প্রজন্ম, তারা অনেক সময় মনে করে যে আমরা তো তাদেরকে বাইরে রেখেই আমাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করেছি, কিন্তু আমরা যদি দেখি যে জননেত্রী শেখ হাসিনা যেভাবে তাদের কথা বুঝতে পারেন, তাদের মনের কথা বোঝেন, এটা কিন্তু আর কারো দ্বারা সম্ভব না। সুতরাং তিনি তাদের মতো করে এই দেশটি পরিচালনা করার চেষ্টা করেছেন, তাদের অনুপযোগী করে সমাজ গড়ার চেষ্টা করেছেন। তারপরও হয়তো অনেকে মনে করেন যে আওয়ামী লীগের মতো চলেছেন, এই যে জিএনজি বা তরুণ সমাজ তাদের কথা হয়তো প্রতিফলিত ঘটাতে পারে না, সে কিন্তু প্রমাণ হচ্ছে প্রতিফলিত ঘটেছে। তারপরও আমি মনে করি এরপরের থেকেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ পরিচালিত হবে, সেখানে এই জিএনজির পার্টিসিপেশন থাকবে, এবং তাদের সাথে মত বিনিময় করেই তাদের স্বপ্ন কি, সেই স্বপ্নটাকে নিয়েই আমরা স্বপ্ন বাস্তবায়নের পথে আগাবো। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।